যে লড়াই শুরু করেছেন 2018 সালে শ্রী সৌরভ দত্ত, উনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। সংবিধানের যে ধর্মনিরপেক্ষ যে আদর্শ সেটা অনুযায়ী একটা সরকার সমস্ত ধর্ম থেকে তার অবস্থান হবে। ইমাম ভাতাকে চ্যালেঞ্জ করেছিল, ইমাম ভাতাকে চ্যালেঞ্জ করার পরে সরকার এখন টাকা দিচ্ছে না। ওয়াকফ বোর্ডের মুখ্যমন্ত্রী চেয়েছেন যে এটা ওই খাতে ব্যয় হোক, মানে ভালো ভালো কাজে ব্যয় হোক, কিন্তু পুজো কমিটিগুলো অন্যায়ভাবে সেটা পুজোকে তার কাজে লাগিয়ে দিচ্ছে। তাহলে আশা আমাদের ধারণা যে সুপ্রিম স্পষ্ট করে দিতেন ধর্মীয় খাতে সরকারি অর্থ ব্যয় করা যায়, ধর্মীয় খাতে পুজোকে দিচ্ছ না, অন্য খাতে দিচ্ছ, সেটাকে তোমাকে এবারে এস্টাবলিশ করতে হবে। নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে আজকে যে পডকাস্টের এপিসোড, বিভিন্ন পুজো কমিটিগুলোকে রাজ্য সরকার যে অনুদান দিচ্ছে তার বিরুদ্ধে যে লড়াই শুরু করেছেন 2018 সালে শ্রী সৌরভ দত্ত, উনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আজকে ওনার সঙ্গে এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে 2018 সাল থেকে এই পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু হয় এবং 10,000 টাকা দিয়ে যে অনুদান প্রক্রিয়া দেওয়া শুরু হয়েছিল, আজ 2024-এ সেটা বেড়ে 85,000 টাকা হয়েছে এবং সামনের বছর এটা 1 লক্ষ টাকা করে হবে। এটাও মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণাও করেছে। 2018 সালে যখন এই অনুদান দেওয়াটা শুরু হয় তখন শ্রী সৌরভ দত্ত এর বিরুদ্ধে আইনের দরজা নাড়ান, মানে হাইকোর্টে উনি মামলা করেন এবং তারপরে সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং একটা সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে এই মামলাগুলো এই মানে রায় তাদের সপক্ষে যাবে এরকম একটা ধারণাও তৈরি হয়েছিল, এরকম একটা বাতাবরণ তৈরি হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি সরকার সেখান থেকে সরে এসে তার যে পুজো কমিটিগুলোকে তিনি সেভ ড্রাইভ সেভ লাইট এইরকম খাতে টাকা দিচ্ছেন এরকম তিনি বলেন এবং সেখান থেকে পুজো কমিটিগুলোকে টাকা দেওয়ার প্রক্রিয়াটা চলতে থাকে। তো আমি ওনার কাছে প্রথম যে প্রশ্নটা রাখবো যে এই ধরুন ক্লাবগুলোকেও মমতা ব্যানার্জি সরকার টাকা দিচ্ছেন, পুজো কমিটিগুলোকেও দিচ্ছেন, তো আপনারা এই ক্লাবগুলোর বিরুদ্ধে টাকা দেওয়ার বিরুদ্ধে আপনারা আপনাদের অবস্থান আপনারা মামলা করেননি, কিন্তু এর বিরুদ্ধে আপনারা কেন মামলা করলেন? মানে পুজো কমিটিগুলোকে টাকা দেওয়ার জন্য আপনারা কেন মামলা করলেন সেটা আপনি একটুখানি বিস্তারিত বলুন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই বিষয়টা মানুষের কাছে তুলে ধরার জন্য যে আপনারা এসেছেন। 2018 সাল থেকে আরো কয়েকজন এসেছেন, কিন্তু প্রতি সময়তেই পরিস্থিতি এবং প্রেক্ষিত যেহেতু বদলে যাচ্ছে তাই সাধারণ মানুষেরও জানার আগ্রহ এবং অধিকার রয়েছে যে কোন জায়গাতে গোটা ব্যাপারটা রয়েছে, আমাদের অবস্থান কি আছে। সেটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার কিভাবে সরকার চালাবে, যে ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা পাওয়ার পরে সেই টাকাটা কোন খাতে ব্যয় করে ডেভেলপমেন্টের চেষ্টা করবে, সেটা সম্বন্ধে ভাবনা চিন্তা প্রত্যেকটা সরকারের ভিন্ন। ঠিক, এটা বামফ্রন্ট ক্ষমতায় থাকলে একরকম থাকতো, তৃণমূল ক্ষমতায় আছে একরকম আছে, কংগ্রেস ক্ষমতায় গেলে একরকম, নানা রকম জায়গায় নানা রকম ভাবে তার হতে পারে। এমনকি একটি দলের মধ্যেও মুখ বদলে গেলেও তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে। তাহলে এখন সেটাকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে করতে হবে ভোটে, নির্বাচন। সেটাকে ওই যে ক্লাবকে টাকা দিচ্ছে এটা ব্যক্তিগতভাবে আমি এর সঙ্গে সহমত নই, অনেকেই নন। সেটাকে চ্যালেঞ্জ করতে হবে হচ্ছে মানুষের দরবারে যেতে হবে, মানুষ ভোট দিয়ে তার জন্য সরকারকে উল্টে দেবেন এবং নতুন সরকারের কাছে আশা করবেন যে তারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করবেন, মানুষের রুটি রুজির জন্য চেষ্টা করবেন, এমন কোনো খাতে ব্যয় করার চেষ্টা করবেন যাতে সেই টাকাটা পজিটিভ অর্থে কাজে লাগে মানুষের ডেভেলপমেন্টের জন্য। সেটা একটা অন্য পার্ট। এটার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। এটা কিন্তু মানে ভোটে উল্টে দেওয়ার জায়গা তো আছেই, কিন্তু তার আগেও এটা আইনে চ্যালেঞ্জ করেছি, কারণ ভারতবর্ষের সংবিধানের যে ধর্মনিরপেক্ষ যে আদর্শ সেটা অনুযায়ী একটা সরকার সমস্ত ধর্ম থেকে তার অবস্থান হবে সমান এবং যারা ধর্ম মানেন না, নাস্তিক, যারা ধর্ম মানা না মানার মাঝামাঝি আছেন অজ্ঞেয়বাদী, তাদের থেকেও তার অবস্থান হবে সমান। এবার যেহেতু ভারতবর্ষে অসংখ্য ধর্ম, আমরা তো এই কয়েকটা ধর্মের নাম সাধারণভাবে জানি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ইত্যাদি, এর বাইরেও অসংখ্য ধর্ম আছে এবং অনেক আদিবাসীদের মধ্যেও অনেক রকম ধর্ম আছে, ঠিক প্রচলিত ধর্মের মতো নয় কিন্তু ধর্ম আছে ইত্যাদি। তো যেহেতু এবং নাস্তিক বা অজ্ঞবাদীও আছে, যেহেতু সরকারের পক্ষে সবাইকার কাজ সমানভাবে করাটা অসম্ভব, বাস্তবতই অসম্ভব,
প্রপোর্শন অনুযায়ীও করা অসম্ভব। যে আচ্ছা মুসলমানের সংখ্যা এত, হিন্দু সংখ্যা এত, খ্রিস্টানের সংখ্যা এত, প্রপোর্শন অনুযায়ী এই অসম্ভব। তাহলে সবচেয়ে যেটা সম্ভব কাজ সেটা হচ্ছে যে সমস্ত ধর্ম এবং সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রাখা, দূরত্ব বজায় রাখা। শুধুমাত্র সরকারের কাজ হচ্ছে যে এইসব ধর্মগুলো যখন পালন করা হয় তখন যাতে এটা অন্য কোনো ধর্মের মানুষের কোনো আবেগকে বা কোনো ব্যাপারকে যাতে ধাক্কা না দেয়, অর্থাৎ জোর করে। সে এখন ধরুন আপনি বলছেন যে 1 আর 1 2, আমি বলছি 1 আর 1 3, তো আপনি 1 আর 1 2 বলছেন কিন্তু আমার আবেগে ধাক্কা লাগলো যে 1 আর 1 সেটা বলছি না, কিন্তু আমি 1 আর 1 3 বলতে পারি, আপনি 2 বলছেন কিন্তু আপনি আমাকে 1 আর 1 3 বলছেন বলে গলাটিকে মারতে যাবেন, সেটা যাবেন না। মানে আমার 1 আর 1 3 এই ভুল ভাবার অধিকার আছে, আমার কিছুদিন বাদে আপনারও বোঝানোর অধিকার আছে যে না 1 আর 1 2 দিয়ে সেই বোঝানোর মধ্যে যে আমি একদিন শিখলাম বা একদিন শিখলাম না, কোনো মানুষ শিখলেন কেউ শিখলেন না, এই যে নিজের ভাবনা চিন্তা ইত্যাদি এগুলোর অধিকার আছে, সেইটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে করতে হবে। আমাদের কথা যেটা সেটা হচ্ছে যে ক্লাবের টাকা ব্যয় করা আর পুজো কমিটিগুলো আলাদা এই জন্যই যে ক্লাবের ব্যয়টা হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি, সেটা সম্বন্ধে একটা ভুল দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সেটাকে পলিটিক্যালি কোশ্চেন করবে, ভোটে তাকে হারাবে। কিন্তু এখানে দাঁড়িয়ে এটা হচ্ছে আইনতই পুজো করতে, ঈদ করতে, শিখদের কোন অনুষ্ঠান করতে, পার্সিদের কোন অনুষ্ঠান করতে পারেন না কোনোভাবে। মানে আপনি বলতে চাইছেন সংবিধানে যে ধর্মনিরপেক্ষ চরিত্র সেটা কোথাও না কোথাও ডাইলুট হচ্ছে, এটাই আপনার মূল কথা। তো এটা তো একটা পার্ট গেল যে আপনারা এই বিরুদ্ধে বলছেন, তাহলে ধর্মনিরপেক্ষ চরিত্র তো রাষ্ট্রের সেদিনই ডাইলুট হয়েছে যেদিনকে রাম মন্দির করার বিষয় নিয়ে আমরা যে আবেগ দেখেছি, কিংবা যে ইনভলভমেন্ট কেন্দ্রীয় সরকারের প্রধান মুখ নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি এর উদ্বোধন করতে। তো সেইটার বিষয় নিয়ে আপনারা কেন আইনের পথে আশ্রয় নেননি? পলিটিক্যালি আপনারা চ্যালেঞ্জ করছেন কিন্তু আইনের পথে তো এটা করছেন, তাহলে ওটা কেন করলেন না? তার কারণ হচ্ছে যে দেখুন, আমরা মনে করি যে প্রশাসনিক ব্যক্তিরা, সেটা মুখ্যমন্ত্রী বলুন আর চিফ সেক্রেটারি বলুন, এদের কোনো সময়তেই কোনো ধর্ম, ব্যক্তিগত জীবনে তার ধর্ম পালন তিনি করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু কোনো ধর্ম অনুষ্ঠান প্রকাশ্যে তার করা উচিত নয় যতক্ষণ তিনি সেই চেয়ারে আছেন। এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বদেরও করা উচিত নয়, বিরোধী দলে থাকলেও করা উচিত নয়। এটা একটা এথিক্যাল প্রশ্ন, এই নিয়ে দীর্ঘ বিতর্ক হতে পারে, উচিত নয়। কারণ একটা মানুষ তার কাছে অন্য ধর্মের পালনকারী একজন মানুষ বা নাস্তিক একজন মানুষ তার কাছে নিজেকে খুব একটা সেফ ফিল করবেন না। তিনি মনে করবেন, তিনি যদি নাও হন তাও মনে করবেন যে ও তো হিন্দু, ও তো মুসলমান। নানা রকম দেশে নানা রকম সময় নানা রকম জটিলতার সৃষ্টি হয়, সেই সব জটিলতার সময়তে তার মনে হবে যে উনি তো আমাদের লোক নয়, না উনি আমি বোধহয় ওনার কাছ থেকে ঠিক ইয়ে পাবো না, এরকম মনে করতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে প্রশাসনিক লোকেরা তো বটেই, এমনকি প্রশাসনিক নেই কিন্তু সরকারে আসতে পারে, মানে ওয়েটিং চিফ মিনিস্টার, ওয়েটিং প্রাইম মিনিস্টার যে কথাগুলো আছে, তাদের উচিত নয় কোনো ধর্ম খাতে তাদের ধর্মীয় কাজে থাকা। কিন্তু থাকেন, ধরুন মুখ্যমন্ত্রী, আমাদের বাপনাটা আমরা এটা দেখিনি, কিন্তু এখন মুখ্যমন্ত্রী বিভিন্ন পুজো উদ্বোধন করেন। এখন বেসরকারিভাবে রাম মন্দির ট্রাস্টের একটা পুজো বা ট্রাস্টের কোনো কাজ যদি প্রধানমন্ত্রী সেই স্পিরিটে উদ্বোধন করেন তাহলে আইনত বলার কিছু নেই। কিন্তু যদি সেখানে ভারত সরকারের টাকা ব্যয় হয় তাহলে সেটা বলার আছে। ভারত সরকারের টাকা ব্যয় হচ্ছে এমন কোনো খবর আমাদের কাছে নেই। এত প্রভাবশালী ব্যক্তিরা থাকলে পরে স্বাভাবিকভাবেই টাকার সংস্থান হয়ে যায়, সেটা অনৈতিক, কিন্তু সেটাকে আমি বেআইনি বলতে পারবো না। জানেন, ধরুন আজকে যদি একটা পাড়ার পুজো কমিটিতে যদি মুখ্যমন্ত্রী চলে আসে, তাহলে তার পরের বছর থেকে সেই এলাকার অনেক ব্যবসায়ী ইত্যাদি সেই পুজো কমিটিকে টাকা দেবেন। এটা অনৈতিক, কিন্তু এটাকে আপনি বেআইনি বলতে, আপনি এটাকে কোর্টে চ্যালেঞ্জ করতে পারবেন না, কারণ এটাকে ট্রাস্টের মধ্যে দিয়ে যেহেতু, যে কারণে আমরা এর আগে, আমি নিজে নই কিন্তু আমার যারা আইনজীবী আছেন তারা ছিলেন, তারা ইমাম ভাতাকে চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু ইমাম ভাতাকে চ্যালেঞ্জ করার পরে সরকার এখন টাকাটা দিচ্ছে না, ওয়াকফ বোর্ডের মাধ্যমে টাকা দিচ্ছে। ওয়াকফ বোর্ডের হাতে অনেক ট্রাস্ট। তাহলে এখন যদি পশ্চিমবঙ্গে যদি দুর্গা পুজোর নামে কোনো ট্রাস্ট থাকতো এবং তারা যদি পশ্চিমবঙ্গের সমস্ত দুর্গা পুজো কমিটিকে টাকা দিত, তাহলে একজন যুক্তিবাদী আন্দোলন কর্মী হিসেবে আমি দুঃখ পেতাম, বিরক্ত হতাম, ভাবতাম যে এই যে একটা অলিক ঈশ্বর, এই জিনিসটা মানুষের মনে আরো অনেক বেশি দিন গেঁথে গেল। কিন্তু আমার আইনত চ্যালেঞ্জ করার মতো কোনো জায়গা থাকতো। আইনত আমি চ্যালেঞ্জ করতে পারছি কারণ আমার ট্যাক্সের টাকা যেটা দিতে পারে না
ভারতের সংবিধান যেহেতু ধর্মনিরপেক্ষ, কোনো বিশেষ ধর্মকে টাকা দিতে পারে না, ভালো করে পুজো করতে টাকা দিতে পারে না, সেটা দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু 2018 সালে আপনারা যখন প্রথমবার এই বিষয়টাকে নিয়ে হাইকোর্টে গেলেন এবং 2018 সালে দুবার স্টে পেলেন, তারপরে সুপ্রিম কোর্ট হঠাৎ করে হাইকোর্ট রায় দিল যে না, যেহেতু উনি এটাকে দিতে পারেন, তো আপনারা তারপরে সুপ্রিম কোর্টে গেলেন। তো সেই কন্টিনিউশন আপনারা চালিয়ে যাচ্ছেন। 2018 পরে 19-15 কন্টিনিউ করেছিল, আপনারা আবার 20, 21, 22, 23। এখন তো ধরুন আপনাদের একটা জায়গা তৈরি হয়েছে, কারণ হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে সরকারের আইনজীবী বলেছেন যে আমরা এই টাকাটা পুজো করার জন্য দিচ্ছি না, আমরা পুজোর মধ্যেকার আইন শৃঙ্খলা ব্যবস্থা, আমরা সেফ ড্রাইভ, সেভ লাইফ কিংবা আমরা স্যানিটাইজার, মাস্ক এই সকল কেনার জন্য পুজো কমিটিগুলোকে দিচ্ছি। তাহলে আপনারা এবছরে আবার এই কোর্টের মাধ্যমে আপনারা যে কোর্টে যে আপনারা গেলেন, এর কারণটা কি? দেখুন, প্রথম বছরে আমরা দুবার স্টে পেলাম। আমাদের তখন প্রধান বিচারপতি ছিলেন, অস্থায়ী প্রধান বিচারপতি ছিলেন, পরে প্রধান বিচারপতি হলেন। তো তার বেঞ্চে এই কেসটা ছিল এবং আমরা দুবার স্টে পেয়েছিলাম। জানেন, সেটা স্টে পেয়েছিলাম যে না, সরকার টাকা দিতে পারবে না, সরকার স্যাটিসফাই করতে পারছে না। ঠিক, একবার পেলাম, আবার কিছু আবার পেলাম, মানে আমরা ভেবেছিলাম যে এই রায়টা এইভাবেই যাবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আচমকা একদিন আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে যে কোর্টে যেভাবে যে স্পিরিটে মামলা চলছিল, সেই স্পিরিটের একেবারে আমাদের মনে হচ্ছে একেবারে বিপরীতে গিয়ে হঠাৎ করে রায় দিলেন যে এটা নির্বাচিত মুখ্যমন্ত্রী এরকম মানে নির্বাচিত সরকার করতেই পারে। যেটা আমরা বলছিলাম যে ক্লাবকে করতে পারে, সেটা আমরা জানি কোন ক্ষেত্রে নির্বাচিত সরকার করতে পারে, সেক্ষেত্রে তো আমরা কেস করিনি। তাহলে এটার ক্ষেত্রে পারে না মনে করেছি বলেই আমরা সুপ্রিম কোর্টে গেছি। সাথে সাথে আমরা সুপ্রিম কোর্টে গেছি এবং সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী যিনি আছেন তিনি গেছেন, মুখ্যত শামীম আহমেদ, এবং তার সিনিয়র হিসেবে বিকাশ বাবু গেছেন এবং আরো অনেকে গেছেন, অনেকে নিজের খরচে গেছেন ইত্যাদি গেছেন। এবং তারপরে তারা সেখানকার সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী আমাদের সমর্থন করেছেন সেখানে এবং থেকেছেন, প্রতিনিয়ত আমাদের খবর দিয়েছেন এই প্রতিপত্তি ইত্যাদি। এবং সেখানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার সেখান থেকে তার স্ট্যান্ডটা আস্তে 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 এই দিকে নিয়ে যেতে শুরু করলো যে আমরা কিছু সামাজিক কাজে, মানে ওই এনজিওর মতো করে ব্যবহার করে নিতে চাইছি পুজো কমিটিগুলোকে, তাই আমরা তাদেরকে। এখানে আমি একটু ডিস্টার্ব করছি। তাহলে 2018-তে হাইকোর্টে যখন মামলাটা আপনাদের বিপক্ষে রায় গেল, সেখানে কি সরকার বলেনি যে আমরা সেফ ড্রাইভ, সেভ লাইফ খাতে টাকা দিচ্ছি? একেবারে খুব সূক্ষ্ম যে জায়গাটা দেখুন, মানে যদি শুরুতেই বলতো সেফ ড্রাইভ, সেভ লাইফ খাতে টাকা দিচ্ছি, তাহলে তো স্টেটা হওয়াটা একটু মুশকিল ছিল। তার মানে এটা এই স্ট্যান্ডটা সরকারের যে মানে সরকারের প্রশাসনিক প্রধানের বক্তব্য এবং আইনজীবীদের স্ট্যান্ড, এটা আস্তে 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 এস্টাবলিশ হয়েছে। অর্থাৎ এটা তারা পরে মনে করেছেন যে না, এটা চ্যালেঞ্জ যখন হয়েছে একবার, তখন কিন্তু সরকারি টাকাকে ধর্মীয় খাতে ব্যয় করাটা কিন্তু এস্টাবলিশ করা যাবে না, করা মুশকিল। তখন আস্তে আস্তে সরকারের এই স্ট্যান্ডটা এসছে যে প্রশাসনিক প্রধান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন ভালো করে পুজো করো, এই টাকা ওঠেনি আমি দিচ্ছি, আরে ঠিক আছে আমি আছি, দিদি আরো দিচ্ছি। দেখুন, যদি সরকারকে কিছু কাজ করিয়ে নেওয়ার জন্য টাকা দিত, তাহলে এটা নিয়ে জয়ধ্বনি উঠতো কি? তাহলে এটা আরেকটু বেশি দিন দিদি বলতো কি? কারণ 10,000 টাকা দিয়ে যদি 10,000 টাকার কাজ করিয়ে নেয়, 20,000 টাকা দিলে 20,000 টাকার কাজ করতে হবে। বললে তো বিরক্ত হওয়ার কথা পুজো কমিটিগুলো। ধর বাবা, দুর্গাপুজো করবো না আমাকে সেফ ড্রাইভ, সেভ লাইফ করবো, দুর্গাপুজো করবো না আমি এই স্যানিটাইজার, মাস্ক নিয়ে পড়বো, তাহলে তাদের বিরক্ত হওয়ার কথা। তা দেখা যাচ্ছে না তো। তাহলে ক্রমাগত দেখা যাচ্ছে যে মানুষের উল্লাস, বা মানুষ দাবি করছে না একটু বেশি দিন, মানে মানুষ পারে পুজো কমিটি ঠিক আছে দিচ্ছি, আরে পরের বারের জন্য দিচ্ছি 1 লাখ। তাহলে যদি কাজ করিয়ে টাকা নেওয়া হয়, তাহলে তো এটা ঠিক আছে। আমি আমার বাড়িতে খেতে পড়তে পারছি, আমাকে আমার বাবা বললো যে তুই এই কাজটা করে দে, ঠিক আছে, আমাকে আমার পরের বারে বললো তুই আরো বেশি করে কাজ কর, দেখি আমার খুশি হওয়ার কথা নাকি? তাহলে প্রতিবার তো আমার বিরক্তি বাড়ার কথা। এই মানুষটা তো আমিই রয়ে গেলাম, আমাকে আরো কাজ বাড়াচ্ছে। আমরা 2018 সালে এই ব্যাপার যখন চলছে, তখন সেই সময় পুজোর সময় আমি নিজে ড্রাইভ করে, অন্য কারণে ড্রাইভ করে আমাকে উড়িষ্যা যেতে হয়েছিল। সেখানে আমি এই পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, মেদিনীপুর ইত্যাদি জেলাগুলোর উপর দিয়ে গেছি এবং সেখানে নেমে নেমে আমি গ্রামের পুজোগুলোকে জিজ্ঞেস করেছি, যে পুজোগুলো কোনো পুজো কমিটি পায়নি, যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছি তারা এটা সম্বন্ধে কি জানে। তারা তো জানেন না যে আমি সেই ব্যক্তিকে চেষ্টা করেছি। তারা সবাই বলেছেন যে এটা আমাদের পুলিশ বাবু, মানে ওদের যে ওসি ইত্যাদি বড়বাবু, তারা এসে আমাদের দিয়ে গেছেন এবং রাতারাতি দিয়ে গেছিলেন, জানেন আপনারা। এবং কখন দিয়েছিলেন না, যখনই ওই হাইকোর্ট যেদিন বললো যে আমাদের স্টেটা তুলে নিল, দিল, আমরা সাথে সাথে সুপ্রিম কোর্ট গেলাম এবং
ঘটনার গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্টে এত মামলা পড়ে থাকে, কিন্তু এটা ঘটনার গুরুত্ব বুঝে পরের দিনই মামলা হয়েছে, পরের দিনই অ্যাকসেপ্ট হয়েছে এবং তারপরের দিনই মামলা মানে শুনানি হয়েছে এবং প্রধান বিচারপতি হয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনার তাহলে সেখানে তারা কিন্তু জানেনই না। সেইটার কি রায় সুপ্রিম কোর্ট কি দিয়েছে এখনো পর্যন্ত? সুপ্রিম কোর্ট তাদের কাছে জানতে চেয়েছিল, মানে আমাদের সরকারের কাছে জানতে চেয়েছিল যে তুমি রিপোর্ট দাও, যে এই ব্যয়টা কোন খাতে হলো, পুজোর পরে তুমি রিপোর্ট দাও। সেইটা সময় তারা দেননি এবং তার পরবর্তী ক্ষেত্রে ব্যাপারটা ধামাচাপা পড়ে যায় এবং তারপরে সেটাকে 19 সালে পর্যন্ত সেটাকে নিয়ে টানাপোড়েন চলে। আমরা বলি যে এটা ওইটা দিক, কারণ আমরা তো সবাই বুঝতে পারছি মানে সরকারের যে এরকম ওপেন সিক্রেট আর কি, আমরা সবাই বুঝতে পারছি, সবকিছু জনগণও বুঝতে পারছেন এটা হলো। তার পরবর্তী বছরগুলো তো আমরা বারে বারে চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে না এটা এই খাতে হচ্ছে না, এবং সেটা ওই খাতেই বলা হচ্ছে। তো আলটিমেটলি আমরা এবারে খুব স্পষ্ট ভাবে বলেছি যে তুমি বলেছো এই খাতে ব্যয় করছো, তোমার যে বক্তব্য মানে প্রশাসনিক প্রধানের যে বক্তব্য আর কোর্টের বক্তব্য এক নয়, মিডিয়া রিপোর্ট তা বলছে না। সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাকে এখন তাহলে প্রমাণ করতে হবে যে তুমি ওই খাতেই ব্যয় করেছো, কারণ তুমি বলছো তুমি ওই খাতে ব্যয় করেছো, কিন্তু তাহলে পুজো কমিটিগুলো অন্যায় করেছে হতে পারে। ধরুন মুখ্যমন্ত্রী চেয়েছেন যে এটা ওই খাতে ব্যয় হোক, মানে ভালো ভালো কাজে ব্যয় হোক, কিন্তু পুজো কমিটিগুলো অন্যায় ভাবে সেটা পুজোতে কাজে লাগিয়ে দিচ্ছে, তাহলে পুজো কমিটিগুলো দায়ী থাকবে। তাহলে পুজো কমিটিগুলো সবাইকে রিপোর্ট দিতে হবে, সেই রিপোর্টের ভিত্তিতে তাহলে বিচার হবে, তারা নিরপেক্ষ একটা তদন্ত এজেন্সি দিয়ে সেটা করবে, আমরা সেরকম বলছি না। তাহলে 2018 সালে যে মামলাটা সুপ্রিম কোর্টে গেল 2019 সাল পর্যন্ত কন্টিনিউ হলো সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট সেটা এখনো পর্যন্ত কোনো ডেফিনিট রায় দেয়নি। তাহলে আপনারা যে এবছর মামলাটা করলেন এইটা তাহলে কেন, মানে এইটার তাহলে কি দরকার, যেহেতু রায় এখনো আসেনি? হচ্ছে যে সুপ্রিম কোর্টে যদি ব্যাপারটা ইয়েস অর নো অ্যাঙ্গেলে থাকতো যে ধর্মীয় খাতে ব্যয় করা যায় কি যায় না, কিন্তু বিষয়টা যেহেতু অন্য পথে চলে গেছে যে ধর্মীয় খাতে দিচ্ছি না তো, তাহলে এবারে সরকারের কাজের যে ব্যাপার সেটা আপনার অন্যান্য কাজের ক্ষেত্রেও যেমন সরকারের কাজ নিয়ে প্রশ্ন থাকলে যেরকম সূক্ষ্ম ব্যাপার আছে যে টাকাটা যে খাতে বলছে সেই খাতে ব্যয় হচ্ছে না, এরকম সূক্ষ্ম ব্যাপার আছে, সেরকম দিকে চলে গেল। তাহলে ইয়েস অর নো অ্যাঙ্গেলে কিন্তু ব্যাপারটা গেল না, তাহলে আপনাদের নো অ্যাঙ্গেলে এটা আমাদের নৈতিক। ঠিক আছে, তাহলে ওটাই বলছি, তাহলে আপনাদের তো একটা নৈতিক জয় অবশ্যই যে আপনাদের এখন আর সরকার প্রকাশ্যে বললেও কোর্টে দাঁড়িয়ে কিন্তু বলছে যে আমরা খাতায় কলমে দিচ্ছি না, তাহলে এটা আপনাদের নৈতিক জয় হয়েছে। নৈতিক জয় খাতায় কলমে এটা খুব পরিষ্কার যে সরকার ধর্মখাতের অর্থ ব্যয় করতে পারে। এবারও তো আপনারা যখন গেছেন তাহলে এবারও তো সরকার একই কথা বলবে যে আমরা বলবে যে আমরা তো এটা ধর্মীয় খাতে দিচ্ছি না, আমরা পুজো করার জন্য দিচ্ছি না, আমরা দিচ্ছি এদেরকে দিয়ে কিছু কাজ করার জন্য। বলার কথা হচ্ছে যে আচ্ছা, তার মানে এবার আপনাদের যে এই জায়গাটা খুব ক্লিয়ার হওয়া দরকার, যারা শুনছেন বা দেখছেন তাদের কাছেও ক্লিয়ার হওয়া দরকার। তাহলে এবারের আপনাদের যে আইনের পথে যাওয়া সেটার মূল জায়গা হচ্ছে যে পারপাসে টাকা দেওয়া হচ্ছে, সরকার দিচ্ছেন সেই পারপাসেই খরচা হচ্ছে কিনা তার আপনারা নথি চাইছেন, তাই তো? এটাই তাহলে আপনাদের মূল জায়গা। ব্যাপারটা হচ্ছে যে খাতে ব্যয় হচ্ছিল, ধরুন আজকে কথা বলছি এখানে দুটো কলা গাছ লাগাতে বললো, কলা গাছের বদলে দুটো আম গাছ লাগিয়ে দিল, সেইটা নিয়ে খুব একটা কোশ্চেন করতাম না যদি শুধু সেটুকু ব্যাপার হতো, কেননা কলা গাছ আম গাছ সরকারের পলিসি, সরকার এটার বদলে ওটা লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি বলে যে ওই খাতে ব্যয় না করে আমি পুজো খাতে ব্যয় করছি, এটা যদি মানে জনগণের একটা স্পিরিট আছে। এখন প্রশ্ন হচ্ছে ঠিকই তো, এই কয়েকদিন আগে আনন্দবাজার একটা খবর দিয়েছিল যে আমাদের নাম করেই দিয়েছিল যে আমাদের কেসের ফলে এই টাকাটা আইনত দেখানো যাচ্ছে না যে মানে আপনার মূর্তি তৈরি করতে, মূর্তি খরচ দিতে সরাসরি পুজো খাতে খরচ দিতে পারছে না, তাদের অন্য খাতে দেখাতে হচ্ছে। এবং সেখানে এটাও বলেছিল যে কিন্তু কেউ সেটা করছে না, আলটিমেটলি সেটা নিয়ে তারা রিপোর্ট যা দিচ্ছে সেই রিপোর্ট নিয়ে তাদের মধ্যে টেনশন আছে, কিন্তু সরকারি বাবুরা তাদের বা পুলিশ টুলিশ তাদের বলে দিচ্ছে যে ঠিক আছে ওটা নিয়ে চিন্তা করো না, ও যা হোক করো, এরকম বলেছে। যাই হোক, কিন্তু তাতেও ওটা পরিষ্কার হয়ে গেছে যে নৈতিকভাবে আমাদের জয় হয়েছে, পুজো খাতে টাকা দিতে পারে না। কিন্তু এই ব্যাপারটার এই জয়টা হচ্ছে খাতায় কলম, কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে যে একটা জায়গা আছে, কেউ মনে করেন পুজো খাতে টাকা দেওয়া যায়। কালকেই আমার সঙ্গে একজন বড় ডাক্তারের, তিনি তৃণমূলের একজন নেতা, কিন্তু একজন ডাক্তার হিসেবে তিনি প্রতিষ্ঠিত এবং কিছু ক্ষেত্রে তার কিছু পজিটিভ কাজও ছিল, তো সেটা অস্বীকার করবো না। তো সেই ভদ্রলোকের সঙ্গে কালকে আমার তর্ক হচ্ছিল, উনি বললেন যে টাকাটা দেওয়া যায়, মানে উনি বলছেন পুজো করতে টাকা দেওয়া যায়। আচ্ছা, সেটা যে যায় না সেটা ম্যাক্সিমাম মানুষই জানেন না। বলছি তো উনি একজন বিশিষ্ট, কোন জায়গার বলছি না, উনি একজন সরকারি বিশিষ্ট ডাক্তার, এবং তিনি আমাকে বলছেন যে এটা
সরকারের এই টাকাটা পুজো খাতে দেওয়া যায়। তো ওনার যেমন মনে হচ্ছে, দেশের অনেক মানুষেরই মনে হচ্ছে, তাহলে এটা তো এস্টাবলিশ করতে হবে যে যায় না, কারণ আমাদের তো সেটাই কাজ, আমাদের তো কাজ মানুষকে একটা ধর্মনিরপেক্ষতা আদর্শকে বোঝানো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভুল ধারণাটা মানুষের আছে, যেটা পেপারে থাকলে পরেও হবে না, সেটাকে এস্টাবলিশ করতে হবে যখন সমস্ত মানুষ দেখতে পারবে যে না, আমার এলাকার পুজো কমিটিটা ওই টাকা দিয়ে কিন্তু পুজো করতে পারছে না। তার মানে আপনাদের আইনের রাস্তায় যাওয়ার এটাও একটা বড় কারণ, মানে কন্টিনিউয়াসলি এটাকে হ্যামারিং করা, যাতে করে ক্রমাগত আরো বেশি মানুষের কাছে আপনারা এই বার্তাটা নিয়ে যেতে পারেন যে সরকার তার ধর্মনিরপেক্ষ যে চরিত্র সেটাকে ডাইলিউট করে কোনো পুজো, কোনো ধর্মকেই সে প্রশ্রয় দিতে পারে না, কোনো ধর্মীয় অনুষ্ঠানকে সে প্রশ্রয় দিতে পারে না। আপনারা যারা শুনছেন তাদের কাছে এটাই বলবো, হ্যাঁ যদি চলতে থাকে, হ্যাঁ তাহলে আমি এক্সটেন্ডেড করছি আলোচনাটাকে একটুখানি, তাহলে কিন্তু অনেক কিছুতেই ব্যয় করা বাড়বে। এই যে আপনি বলছেন রাম মন্দির, যদি এখানকার রায়টা যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু রাম মন্দিরেও কালকে সরকারের টাকা দেবে। এখানে এই সরকার দিয়েছে, সেখানে অন্য সরকার দেবে, কিংবা অন্যান্য অন্যান্য রাজ্যেও দেবে, ঈদে দেবে, দেবে, এগুলো দেবে। তাহলে এইগুলোকে আটকাতে গেলে কিন্তু মানুষের জনমনে কিন্তু একটা স্পষ্ট জায়গা দরকার, কারণ মানুষ এখনো আইনকে বিশ্বাস করে, ভরসা করে। একদম আইনের অনেক কিছু রায় ধরুন আমার পছন্দ হতে পারে বা নাও পারে, মানতে হবে। প্রশ্নে রাম মন্দির নিয়ে যারা রায় দিয়েছেন তাদের মধ্যেও কিন্তু দুরকম মত ছিল। অধিকাংশ মত দিয়েছেন যেটা সেটা হয়েছে, কম মত দিয়েছেন যেটা সেটা হয়নি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেমন সেই কম মত যিনি দিচ্ছেন তার পক্ষে, মানে তার চিন্তাধারার পক্ষে। কিন্তু যেটা হয়ে গেছে এখন ভারতের সর্বোচ্চ জায়গা সুপ্রিম কোর্ট হয়ে গেছে, কিন্তু আগামী দিনে সেই মতের যে আবার রিভিউ হবে না, নতুন করে কিছু হবে না তা নয়। ধরুন একটা খুনের মামলাতেও দেখা যায় যে ফাঁসি হয়ে যাওয়ার পরেও রিওপেন হয়, এবং তখন দেখা যায় যে মানুষটাকে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু উনি দোষী ছিলেন না, অনেক সেটা ঘোষণা হয়, ঘোষণা হয়, সেটাও দরকার আইনে। কাজেই আগামী দিনে যে রাম মন্দিরের ক্ষেত্রে অন্য কোনো রায় আসবে না আমরা সেটা বলতে পারি না, কিন্তু এটার ক্ষেত্রে জনমনে যেন এই জায়গাটা পরিষ্কার হয়ে যায় যে না, পুজো খাতে টাকা দেওয়া যায়। কোনো ধর্মাচরণের জন্য যে সরকার টাকা দিতে পারে না, সেইটা অন্ততপক্ষে এই সৌরভ দত্ত এবং তার যে সহকর্মীরা রয়েছেন এই বিষয়ে যারা সহযোগিতা করছেন, তাদের একটা বিরাট বড় জায়গা তারা তৈরি করতে পেরেছেন। সরকার বাধ্য হয়েছে এটা ঘোষণা করতে যে তারা কোনোভাবেই পুজো খাতে কিংবা ধর্মাচরণের খাতে টাকা দিচ্ছেন না। এবার আমি যেটা জানতে চাইবো যে আপনি একটা বামপন্থী দলের সঙ্গে যুক্ত আছেন এবং দুর্গাপুরের বুকে ট্রেড ইউনিয়নের একটা মুখ, তো সেইখানে দাঁড়িয়ে আপনার দল এই বিষয়ে কেন সরাসরি ইনভলভ হচ্ছে না? প্রথমে একটা কথা বলি যে আমি ট্রেড ইউনিয়নের জায়গাটাকে যেমন প্রকাশ্যে রাখি, কিন্তু দলের জায়গাটাকে আমি কখনো সেরকম ভাবে প্রকাশ্যে রাখি না। আমি কোনো দলের সাথে যুক্ত আছি না নেই সেটা নিয়ে আমি কোনো জায়গায় যাচ্ছি না, আমি ট্রেড ইউনিয়নের অ্যাঙ্গেল থেকেই বলি। তাহলে ট্রেড ইউনিয়নের অ্যাঙ্গেল থেকে যদি বলেন, তাহলে আমি একটি বামপন্থী ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত, এবং মানে আমার যেখানে আমি কাজ করি সেখানে হয়তো নেতৃত্বের জায়গাতেই রয়েছে। এটাতে আমাদের আমি যখন থেকে লড়াইটা শুরু করলাম, আমাদের ইউনিয়নের যে বিভিন্ন জায়গার শাখা, সেটা আপনি বলতে পারেন এসবিএসটিসি বা বিভিন্ন জায়গার শাখা এটাকে সমর্থন করেছেন। আমাদের সিআইটুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিনন্দন জানিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন। আমাদের রাজ্য সিআইটুর সভাপতি তিনি দিয়েছেন, এবং পলিটিক্যাল পার্টি হিসেবে সিপিআইএম এর সেই সময় রাজ্য সম্পাদক তিনিও এটাকে প্রকাশ্যে এই ব্যাপারটাকে সমর্থন করে এবং লড়াইটাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এবং আরো অনেকেই এটা বলেছেন এবং বলছেন। কিন্তু দেখুন, পলিটিক্যাল পার্টিগুলোর এজেন্ডা এবং যুক্তিবাদী আন্দোলনের এজেন্ডা এক নয়। একটা মানুষের সমাজে নানা রকম রোল থাকে, আপনি জানেন। এই একটা মানুষ, সে বাবা, আবার কারুর ছেলে, আবার কারুর স্বামী, আবার কারুর বন্ধু। তাহলে প্রত্যেকটা জায়গায় তার একটা রোল আছে। সেই রোলটা কোনোটার সঙ্গে সংঘর্ষপূর্ণ নয়, কিন্তু প্রত্যেকের নিজস্ব একটা জায়গা আছে। বাবার ক্ষেত্রে আমি যেমন একটা সফটলি কথা বলছি, ছেলের ক্ষেত্রে সফটের সঙ্গে আমার খানিকটা শাসনের কথা বলতে হবে, এরকম নানা রকম আচরণ আছে। এখন আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কাজ কিন্তু হচ্ছে যে সামগ্রিক দৃষ্টিতে গোটা ব্যাপারটাকে দেখা। সেখানে আলাপ আলোচনা ইত্যাদির সময়তে তারা নিশ্চয়ই এটা বিরোধিতা করছেন, এইভাবে যে টাকা দেওয়া ইত্যাদি সরকারি এই খাতে। আমরা তো পুরোহিত ভাতার বিরুদ্ধেও কেস করেছি, এবং সেটাও যে কোনো সময়তেই উঠতে পারে। তো এখন ব্যাপার হচ্ছে যে এইগুলোকে নৈতিক সমর্থন তারা আমাদের যে লড়াই সেটাকে দিচ্ছেন, তারা সরকার যেটা করছে তার বিরোধিতা করছেন। বিভিন্ন আলোচনায়, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন ভোটের প্রচারে বিভিন্ন নেতৃত্ব এগুলো নিয়ে বক্তব্য রাখছেন, স্পষ্ট বক্তব্য রাখছেন, বলছেন, বিভিন্ন মিডিয়াতে বলছেন, সব বলছেন। কিন্তু আমাদের যেমন যুক্তিবাদী আন্দোলন কর্মী হিসেবে এটা আমাদের প্রাইম এজেন্ডা।
আমি এই আন্দোলনটা এখানে না থাকলে, আমি যদি এই যুক্তিবাদী আন্দোলনের সঙ্গে না থাকতাম, তাহলে কমিউনিস্ট পার্টিকে সমর্থন করি হিসেবেও এটা বিরোধিতা করতাম, কিন্তু এটা আমার প্রাইম এজেন্ডা হতো না। আমার প্রাইম এজেন্ডা যখন এটা, ধরুন আমি আজকে অলিম্পিকের খেলা দেখছি, অলিম্পিকের খেলা আমি দেখছি, খেলা শেষ হয়ে গেল, আমি টিভি বন্ধ করে দিলাম। ধরুন একটা ফুটবল ম্যাচ দেখছি, আমি ফুটবল খুব ভালোবাসি, আমি টিভিতে খেলা দেখছি, খেলা শেষ হলো আমি বন্ধ করলাম, মানে আমার ভূমিকাটা খেলা ভালোবাসি, আমি নৈতিকভাবে সমর্থন করছি, ধরুন মোহনবাগানকে বা ইস্ট বেঙ্গলকে সমর্থন করছি, সেই দলটা জিতলো, হই হই করলাম, শেষ হয়ে গেল। কিন্তু যিনি ওই ক্লাবের কর্মকর্তা, তার সেখানেই শেষ হয়ে গেল না। তিনি, তার দল যদি হেরে গেছে, তাহলে তিনি পরবর্তী জেতার জন্য আবার তাকে তখন উদ্যোগ নিতে হবে, যদি জিতে গেছে তাহলে সবাইকে নিয়ে টেন্টে ফিরে আসা, এই সমস্ত কুচনো টুচনো সব কাজ করতে হবে, তার একটা প্রাইম এজেন্ডা। তাহলে পলিটিক্যাল পার্টিগুলো তার ইডিওলজিক্যাল জায়গা থেকে ব্যাপারটাকে দেখছেন, সমর্থন করছেন। কমিউনিস্ট পার্টিগুলো, কোনো কমিউনিস্ট পার্টি এটাকে প্রকাশ্যে বিরোধিতা হয়তো কেউ করেননি, মানে আমি বলছি বামফ্রন্টের বহির্ভূত, কিন্তু কোনো কমিউনিস্ট পার্টি এটাকে সমর্থন করতে পারেন না, সেটা তো করছেন না। কিন্তু আমাদের এটা প্রাইম কাজ, এটা যুক্তিবাদী আন্দোলনের প্রাইম কাজ হিসেবে আমরা এই কাজটাকে করছি। এই কাজটাতে ধরুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী হিসেবে আমাদেরকে সমর্থন দিচ্ছেন বা আইনের বক্তব্য রাখছেন, তার খুব পরিষ্কার স্ট্যান্ড। তাহলে তিনিও তো একজন পার্টি, সিপিআইএম এর রাজ্য কমিটির মেম্বার, তিনি সিপিএম এর রাজ্যসভার সদস্য ইত্যাদি, তিনি আমাদের হয়ে সুপ্রিম কোর্টেও গেছেন। পরিসরটাকে হয়তো তারা ছোট করতে চাননি। ধরুন এমনও তো আছে যে আমি তো খোঁজও নিইনি যে আমাকে যারা সাহায্য করছে নৈতিকভাবে বা অন্যভাবে, তারা কে কোন দল করেন আমি তার কোনো খোঁজও নিইনি। এমন হতেই পারে যে মমতা ব্যানার্জির অন্য কোনো কাজকে সমর্থন করেন, কিন্তু এই ব্যাপারটাকে সমর্থন করেন না। হতে পারে তিনি আবার হিন্দু, তিনি মমতা ব্যানার্জির অন্য অনেক কাজকে সমর্থন করেন, কিন্তু পুজো খাতে টাকা দেওয়াটাকে তার ধর্মনিরপেক্ষ আদর্শের ক্ষেত্রে মনে হচ্ছে নয়। মানুষের জীবন অনেক বিচিত্র, সাদা এবং কালোর মাঝখানে ধূসর একটা জায়গা আছে, কাজেই বিভিন্ন মানুষ থাকেন। তাহলে এটাকে সিপিএম এর আন্দোলন তারা তৈরি করে দিতে চাননি, আমরাও চাইনি তারা এটাকে সিপিএম এর আন্দোলন বা সিআইটিউ আন্দোলনের তৈরি করুন। নৈতিকভাবে যারা যা সমর্থন করছেন, এবং দেখবেন মমতা ব্যানার্জি বা তার দলেরও অনেকে, বিশেষত মমতা ব্যানার্জি দলেরই অনেকে, ফিরাদ হাকিম থেকে শুরু করে অনেকেই প্রথম থেকে এটাকে বলছেন যে, কখনো বললেন মামলাবাজ, তো আমরা বললাম যে দেশের আইনে তো কি লোকে দাঙ্গাবাজ হবে না, মামলাই তো করবার, আইনের আশ্রয় নিচ্ছে। কখনো বললেন যে এটা বিজেপি করছে। তো যারা আমাকে চেনেন বা আমাদের চেনেন তারা জানেন যে বিজেপির সাথে আমাদের সম্পর্ক, তৃণমূলের সাথে যে ঘনিষ্ঠতা, তার মানে তো কণামাত্র তো নয় বটেই, মানে দূর দূর তক কোনো সম্পর্ক থাকার প্রশ্ন নেই। এবং বিজেপিও ইদানিং বলছে যে সরকারি খাতে, মানে কেন্দ্রীয় সরকারের টাকা পুজো কমিটিগুলোকে দেবে, এবং এই 1 লাখ মমতা ব্যানার্জি ঘোষণার আগেই ওরা বলেছিল 1 লাখ টাকা দেবে। কাজেই তার বিরুদ্ধে আমাদের আইনত লড়তে হবে এবং আরো শক্ত লড়াই হবে। মমতা ব্যানার্জি তো একটা লোকাল দলের নেত্রী, সেখানে হচ্ছে আমাদের, ওদের বিরুদ্ধে লড়াইটা অনেক বিস্তৃত। কাজেই এই গোটা ব্যাপারটার একটা অন্যরকম জায়গা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে, যেমন ধরুন আমি ব্যক্তিগতভাবে নাস্তিক, কিন্তু এখানে যারা অর্থ মানে আমাদেরকে সাহায্য করছেন তারা অনেকেই আস্তিক এবং হিন্দু, কিন্তু তারপরেও তারা করছে। তার মানে আপনি বলছেন এটাকে, আপনি বরঞ্চ এইটা একটা পজিটিভ সাইড এটাই যে পার্টি, কোনো রাজনৈতিক পার্টি সরাসরি এর সঙ্গে যুক্ত না হওয়ার ফলে আপনাদের পরিসরটা বিস্তৃত থাকলো, মানে এটা সংকীর্ণ জায়গাটা এলো না, এবং তার জন্য কিছু আটকালো না, তার জন্য কিন্তু এই লড়াইটা কিন্তু আটকাচ্ছে না। কোনো পার্টি নির্দিষ্টভাবে এটার পাশে দাঁড়ানোর পরেও কিন্তু এই লড়াইটা আটকাচ্ছে না। মানে আমি বলছি যে আমাদের পাশে সক্রিয় সোচ্চার ভাবে, যে সিপিএম তো বলেনি যে বিকাশবাবু তার নিজের কনসেন্স অনুযায়ী, তার নিজের বিবেক, নিজেও একদম যে কোনো কমিউনিস্টেরই বস্তুবাদী হওয়া উচিত, এবং বিকাশবাবু সোচ্চারই তাই। তো বিকাশবাবু তার সেই স্পিরিট থেকে তিনি রিসেন্ট বলেছেন, দেখবেন যে এর বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তো সেই জায়গা থেকে আসছেন। তার মানে আমরা বিষয়টাকে এভাবে দেখতে পারি যে 2018 সালে যে লড়াইটা শুরু হয়েছিল, সেই লড়াইটা চলছে, এবং এই লড়াইটা কালকেই শেষ হয়ে যাবে এরকম নয়। তার কারণ আপনারা প্রধান যে এখন এবার যে বক্তব্যটা রেখেছেন সেটা হচ্ছে, যে খাতে টাকা দেওয়া হচ্ছে সেই খাতেই টাকা ব্যয় হচ্ছে কিনা তার নথি তুমি কোর্টকে জমা দাও এবং আমাদেরকে স্যাটিসফাই করো। কারণ আমরা আমাদের কাছে যা খবর, আমরা পুজোর সঙ্গে না থাকতে পারি, কিন্তু আমরা তো এই সমাজেই থাকি। তাহলে আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে যে এটা হচ্ছে না, পুজো খাতে ব্যয় হচ্ছে। দেখুন, ছোট পুজোগুলো পুজো খাতে ব্যয় করতে বাধ্য, বড় পুজোগুলোর অনেক রকম ব্যয় থাকে, তার মধ্যে এই টাকাটাকে কোন খাতে সে ব্যয় করে দেবে। প্রথম কথা, বড় পুজোকে টাকা দিচ্ছে কেন, মানে সেটাও তো অনেক অন্যরকম প্রশ্ন। সে প্রশ্ন তো নাগরিকদের করার কথা, যে একটা বড় পুজো কমিটি যারই উল্টে সরকারকে সাহায্য করা উচিত, তাকে তুমি এই 85,000 টাকা দেওয়া মানে কেন দিচ্ছ, যেখানে আমরা বলেছি এসব জায়গার কথা, যে বড় পুজো ছোট পুজো করিনি, মানে
ব্যয় প্রসঙ্গে বলেছি যে মিড ডে মিলের টাকা শর্ট পড়ে যাচ্ছে, ডিএ দিতে পারছে না। এই যে সিলিকোসিস আক্রান্ত এদের ক্ষেত্রে কোর্ট রায় দেওয়ার পরেও তাদেরকে সবসময় কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না। এরকম ভাবে সরকারের তো প্রচুর টাকা নেই, থাকার কথাও নয়। তাহলে একটা রাজ্য সরকার যাকে টাকার জন্য এত টাকা তার বাজারে ঋণ ইত্যাদি প্রতিনিয়ত সে কান্নাকাটি করছে, সেখানে যদি এমন হতো তার প্রচুর টাকা, তাহলে একটা খাতে ব্যয় করার টাকা কোন খাতে ব্যয় করে দিচ্ছে জানে না, অত দেখার সময় নেই বাবা, তা তো নয়। তাহলে সরকারের যেখানে টাকার নুনান্তে পান্তাফুরের অবস্থা, এটা স্বাভাবিক, এটা বাস্তবসম্মত। সেখানে দাঁড়িয়ে এই 300-400 কোটি টাকা কে কোন খাতে, আমি বলছি এক খাতে সে খরচ করে দিচ্ছে, অন্য খাতে আমি তার কোনো হিসেব নিচ্ছি না, এই তো ভয়ঙ্কর ব্যাপার। ধরুন আজকে এই সরকার ক্ষমতায় আছে, কালকে এই সরকারের মনোভাব পরিবর্তন হতে পারে, কালকে এই দল ক্ষমতাচ্যুত হতে পারে, অন্য দল আসতে পারে, এবং এই প্রশাসনের ব্যক্তিরা বদলাতে পারে, নানা কিছু হতে পারে। প্রশাসনের যারা মাথা তারা বদলাতে পারেন। ধরুন মমতা ব্যানার্জির জায়গায় কালকে এক্স, ও দলেরই ও এক্স মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জিরও ভাবনা পরিবর্তন হলো। তখন যদি এই কোশ্চেন তোলে যে আমি তো বলেছি, আমার তো আইনত তোমাকে দিয়েছি, আমি লিখিত পরিত দিচ্ছে টাকাটা, যে আইনত আমি তো তোমাকে দিয়েছি বাবা সেভ ড্রাইভ সেভ লেভ কিছু করার জন্য, তুমি কেন পুজো করতে গেছো? মুখের কথা কি ভাবি? তাহলে যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে নিশ্চয়ই অনেক পুজো কমিটির লোকও থাকবেন, তাদের কাছেও বিষয়টা খুব ক্লিয়ার হওয়া দরকার যে আপনাদেরকে যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকাটা সঠিকভাবে খরচা হচ্ছে কিনা, সঠিক খাতে খরচা হচ্ছে কিনা, তার দায়বদ্ধতা কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে, এবং সেই প্রমাণের নথি হয়তো কোর্টে যাবে। তাই আপনাদেরকেও এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা ব্যাপার খুব পরিষ্কার বলে দিই। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বামপন্থী কোনো মানুষ কি পুজো কমিটিতে থাকার কথা, নৈতিকভাবে থাকার কথা নয়, কিন্তু অনেক সময় থাকেন, হয়তো নেতা নন কিন্তু সাধারণ সমর্থকরা থাকেন, না থাকলেই ভালো, কিন্তু থাকেন। সেখানে তারাও কিন্তু আমরা আশা করব যে তারা কিন্তু এই পুজো কমিটির টাকাগুলো নেবেন না। পুজো কমিটির টাকা নেননি এমন অনেকে আছে। আমি বলছিলাম যে বাজে শিবপুর বলে আমাদের হাওড়ার, তারা নেননি, এবং তারা পরবর্তীতে আমাদেরকে ডেকেছিলেন, তারা আমাদেরকে কিছু আমাদের বক্তব্য শুনতে দিতেন, তো তারা নেননি, তারা রিফিউজ করেছেন। অনেকে এরকম রিফিউজ করছেন। এই রিফিউজটা করতে হবে এই ধর্মনিরপেক্ষ আদর্শ থেকে। তৃণমূলের টাকা নেবো না, বিজেপির টাকা নেবো, সিপিএম এর টাকা নেবো, এই অ্যাঙ্গেলে না। ধর্মনিরপেক্ষ আদর্শ থেকে যারা এটাকে রিফিউজ করছেন, আমরা তাদের যুক্তিবাদী অভিনন্দন জানাচ্ছি। আর সাধারণ আমরা বামপন্থী যে সমস্ত মানুষ পুজো কমিটিতে যদি থেকে থাকেন তাদের বলবো যে আপনাদের যে নৈতিক জায়গা, সেই জায়গা থেকে তো এমনি পুজো করতে থাকা উচিত কিনা সেটা আপনারা বুঝবেন, কিন্তু এই যে ব্যয় করছে এটার সঙ্গে যদি আপনি থেকে যান একবার এই টাকাটা নেওয়ার সাথে, ভবিষ্যতে কিন্তু নৈতিক অনেক লড়াইয়ের জায়গাটা কিন্তু দুর্বল করছে। আর অন্য দলেরও যদি কোনো মানুষ থাকেন বা কোনো দল সমর্থন করেন না এমনও মানুষ থাকেন, তাদেরকে আমরা বলবো যে সরকার কিন্তু তাদের আইনটা ঠিক রাখছে, তারা কিন্তু আপনাদেরকে টাকা দিচ্ছে কিছু পারপাসে ব্যয় করার জন্য। যদি আপনারা সত্যি সেই পারপাসে ব্যয় করতে পারেন, এ সরকারকে খুশি করতে চান যে ঠিক আছে সরকারকে বাবা চটাবো না, সরকার আমাকে 85,000 টাকা দিয়ে বলেছে তুমি এই খাতে ব্যয় করো, আমি ওই খাতেই ব্যয় করবো। কিন্তু এক খাতে টাকা দিয়ে অন্য খাতে ব্যয় করলে, এটা যদি আমার ভাই বা বন্ধুও হয়, তখনও কিন্তু তাদেরও কিন্তু বাঁচাটাকে মুশকিল হয়ে যাবে। আপনারা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দেখছেন যে রাজ্যের বিভিন্ন ইস্যু কোর্টে গেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক সাধারণ মানুষও হয়তো না বুঝে জায়গাতে একটু না বুঝে কিছু করে ফেলেছে। এখন কিন্তু তারাও কিন্তু কখনো এই সমস্ত মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। কাজেই পুজো একটা আনন্দের জন্য করতে যাচ্ছিলেন, একটা আপনাদের বিশ্বাস থেকে করতে যাচ্ছিলেন, সেখানে দাঁড়িয়ে এরকম আইনি জটিলতার মধ্যে মনে হয় না পড়াই ভালো। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম, যদি এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো, উপস্থাপনা কেমন লাগলো সেটা জানান। আর অবশ্যই যদি এই চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।